মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরে এসেছে, কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে তিনি কেন ইটালিতে গিয়েছিলেন। এই যে রোমে যে বিশ্ব খাদ্য সংস্থার যে মিটিংটা হলো, সেখানে তো বিশ্বের কোনো সরকার প্রধান যাননি এক্সেপ্ট জিবুতি, একটা পূর্ব আফ্রিকার একটা ছোট্ট দেশ, একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল। সম্ভবত জিবুতির সরকার প্রধান গিয়েছিলেন। এমনকি যে দেশের যে শহরে সম্মেলনটা হচ্ছে, সেই ইটালির প্রাইম মিনিস্টার নিজেও যাননি, যার বাড়ি থেকে একদম কাছে। তাহলে সেই সম্মেলনে ডক্টর ইউনূসের কেন যেতে হলো? সেখানে তিনি গিয়েছেন, এয়ারপোর্টে তাকে রিসিভ করতে কেউ আসেনি, এমনকি বিশ্ব খাদ্য সংস্থারও কেউ আসেনি। সেখানে আমাদের ইতালির যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তিনি গিয়েছেন এয়ারপোর্টে। মানে এত অবজ্ঞা উপেক্ষা কেন? নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, বৈধ অবৈধ সে কথা বাদ দিলাম, তাকে রিসিভ করতে অ্যাটলিস্ট মানে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে কেউ আসবে না? আমি জানি না যে আমাদের রোমে যে দূতাবাস আছে তারা আসলে কি কাজ করে, তারা কি এগুলো বিষয় দেখে না। আমি তো নিজেও টুকটাক এই জাতিসংঘ টঙ্গের বিভিন্ন সংস্থার কনসালটেন্সি করেছি। অ্যাটলিস্ট আমাদের জন্য কিন্তু এয়ারপোর্টে ওই ছোট্ট একটা কাগজে ডক্টর মিল্টন হাসনাত লেখে দু একজন দাঁড়িয়ে থাকে। অ্যাটলিস্ট অফিসের ধরেন এই ক্লার্ক বা কেরানি পর্যায়ে হলেও যায়, কিন্তু স্যারের জন্য কেউ গেল না। এটা তো আমরা তাকে পছন্দ করি অপছন্দ করি, আমার দেশের জন্য তো এটা ভীষণ অপমান। তাকে সদল বলে দেখা করতে হলো রোমের মেয়রের সাথে, এবং মেয়র তার চেয়ারে বসে আছে, আর আমার স্যার একটা সোফা শেয়ার করেছে এক তরুণীর সাথে, এবং পুরা রুমের ছবিটা। এইটা মানে এই অধপতনটা কেন হচ্ছে? কেন ইতালিতে স্যারের যাওয়া এত জরুরি হলো? ঘটনা হলো যে ইতালিতে গিয়ে ভ্যাটিকান সিটিতে তিনি খুব চেষ্টা করেছিলেন পোপের সাথে মিটিং করতে, এবং গতকাল স্থানীয় সময় 6টায় পোপের সাথে মিটিং হবে বলে এরকম একটা সংবাদ ঢাকায় চাউর করা হয়েছিল। কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এই মিটিংটা হয়নি, পোপ আসলে তাকে সময় দেয়নি। ডক্টর ইউনূসের টিম আপ্রাণ চেষ্টা করেছে পোপের সাথে একটা মিটিং করতে, কিন্তু সেটা পায়নি। আচ্ছা, পোপের সাথে মিটিং করার এত কি দরকার পড়লো ইউনূস স্যারের? সেটাও আমি কিন্তু আগেও বলেছি যে পোপের মাধ্যমে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে চান। ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্ট, প্রেসিডেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট কেন দরকার হচ্ছে স্যার? কারণ ফ্রান্স, যে গ্রামীণ ফ্রান্স আছে, যার নেট ওয়ার্থ 250 কোটি মার্কিন ডলার, 2.5 মিলিয়ন মার্কিন ডলার, এই 250 কোটি দিয়ে আপনি 122 বা 125 দিয়ে গুণ দেন, কত হাজার হাজার কোটি টাকার সম্পদ শুধু গ্রামীণ ফ্রান্সেই আছে। এইখানে একটা সমস্যা হচ্ছে, এই সমস্যাটা স্যার অতিক্রম করতে চান, এর জন্য তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মিটিং করতে চান। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেননি। আবার রিসেন্টলি এই যে জলের গানের যে গায়ক রাহুল, রাহুল সম্ভবত এখন প্যারিসেই আছেন, এই রাহুলের সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের একটা খুব ভালো সম্পর্ক, এবং রাহুলের বাড়ি এই ইউনূসের জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে। ছোট্ট বিষয়, কিন্তু ব্যক্তিগত সম্পর্কগুলো আপনি অস্বীকার করতে পারেন না। সো ফ্রান্সের সাথে ডক্টর ইউনূসের একটা ঝামেলা হচ্ছে, এই ঝামেলা মেটানোর জন্য তিনি পোপের অ্যাপয়েন্টমেন্ট পেলেন না, ব্যর্থ মনোরথে বাংলাদেশে ফিরে এলেন। উনি যে 000 কথা বলেন, ওনার এই দেশ সফরটার একটা প্রাপ্তি হলো নেট জিরো। এখন তিনি একটা লবিস্ট ফার্মকে ধরেছেন যারা ফ্রান্সে কাজ করবে, এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক উন্নয়ন এবং তাদের একটা মিটিং এর ব্যবস্থা করবেন। এর বাইরেও তিনি আরো 2টি লবিস্ট ফার্মকে নিয়োগ করেছেন। তার একটি হলো আমেরিকায় তার একাধিক লবিস্ট ফার্ম অলওয়েজ কাজ করে, অলওয়েজ। এটা তিনি যখন এই ইন্টারিম গভর্নমেন্টে আসেননি তার আগেও, আর এখন তো ইন্টারিম গভর্নমেন্ট হতে আরো সুবিধা হয়েছে। সর্বশেষ যে লবিস্ট ফার্মটা তিনি নিয়োগ করেছেন সেটা হলো যে কোনো ভাবেই হোক ট্রাম্পের সাথে একটা মিটিং করতে হবে, সেটা যত স্বল্প সময়ের জন্য হোক।
এবং একটা মিটিং শেষে একটা সেলফি তুলতে হবে। এই সেলফি তোলাটা কেন জরুরি? এটার কারণ হলো, এই যে গত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যে ট্রাম্প দম্পতির সাথে একটা ছবি আমরা দেখেছিলাম, যে ডক্টর ইউনূস এবং তার মেয়ে দিনা ইউনূসের, সেই ছবিটা তার প্রেস উইং এমন ভাবে প্রচার করেছিল, মানে যেদিন ডিনার হলো 23শে সেপ্টেম্বর, আর ছবিটা আমরা পেলাম বোধহয় 26শে সেপ্টেম্বর, মাঝখানে 3 দিন গ্যাপ, যেখানে ছবি তুললে সাথে সাথে আমরা ফেসবুকে পাই, অন্যান্য মিডিয়ায় পাই, যেখানে ডক্টর ইউনূসের প্রেস উইং তারা দাবি করে তারা সারাক্ষণ কাজ করছে এবং কি রাত 3টায়ও তারা কাজ করে। কি কাজ জিজ্ঞেস করলে জানা যায় যে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যে মিডিয়ায় বিভিন্ন ইনফরমেশন ডিসেমিনেট করছে। তো এই ট্রাম্পের এই দম্পতির সাথে ছবি তোলার মূল ঘটনাটা আপনারা পরে জেনেছেন, আমিও বলেছি যে এটা হোয়াইট হাউস থেকে এডিট করে দেওয়া হয়েছে। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবিটা তোলা হয়নি। ট্রাম্প দম্পতি আগে একটা ছবি তুলে রেখেছিল, আর পরে ডক্টর ইউনূস এবং তার মেয়ে আলাদা, মানে ফাঁকা মঞ্চে পোজ দিয়েছে। এরকম আরো কয়েকটা দেশের সরকার প্রধানরা পোজ দিয়েছে এবং পরে এই দুটো ছবি জোড়া দিয়ে এডিট করে দিয়েছে। তো এই বেইজ্জতি যখন এই ফাঁস হয়ে গেল, এই কেলেঙ্কারির কথা যখন সবাই জেনে গেল, তখন ইউনূস শিবিরে একটু বিষাদের ছায়া পড়েছে। তারা হলো যে যে করেই হোক তারা ট্রাম্পের সাথে একটা ছবি তুলতে চায় ডক্টর ইউনূসের, এবং তাদের কথা হলো যে আমেরিকার সাথে আমরা এত কিছু করছি, আমেরিকার জন্য এত দালালি করতেছি, গালি খাচ্তেছি, উঠতে বসতে, বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিছি, আর ট্রাম্প কি এমন হয়েছে যে আমাদের ইউনূসের সাথে একটা ছবি তুলবে না? সো দাও, লাগাও লবিস্ট ফার্ম। এরপরে আরো একটা লবিস্ট ফার্ম, সেটা আরো ইন্টারেস্টিং। আপনারা জানেন যে 2011 সালে ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, বর্তমানে প্রয়াত। মনমোহন সিং এর সাথে ডক্টর ইউনূসের একটা সম্পর্ক ডেভেলপ করেছিল এবং তিনি বেশ কয়েকবার দেখাও করেছেন। ডক্টর ইউনূস দাবি করেন তারা ব্যক্তিগত ভালো বন্ধু, কিন্তু বিষয়টা আসলে অত ওয়ার্ম রিলেশনশিপ না, বাট দে ইউজ টু নো ইচ আদার, কারণ মনমোহন সিংও একজন ইকোনমিস্ট ছিল। এরপরে সম্ভবত 2018 সালে তিনি ভারত থেকে একটা পুরস্কার পেয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন, এবং সেই অ্যাওয়ার্ডটি তাকে হ্যান্ড ওভার করেছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই নরেন্দ্র মোদী আজকে হঠাৎ করে ডক্টর ইউনূসের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন? সেই সময় যেভাবে পুরস্কারটা দেওয়া হলো, এমন একটা ধারণা দেওয়া হলো যে মোদীর সাথে ডক্টর ইউনূসের খুব ভালো সম্পর্ক, কিন্তু বাস্তবে তো আমরা সেটা দেখছি না, বরং সম্পর্কটা, ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন তলানিতে। ডক্টর ইউনূসের এটাও একটা প্রত্যাশা যে তিনি ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং একটি সেলফি তুলবেন। এর আগে ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং করেছিলেন, কিন্তু সেই মিটিং এ মানে সেটা নিয়ে তারা প্রচার প্রপাগান্ডা চালিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি সেটাও ফাঁস হয়ে গেছে যে সেটা তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তো ডক্টর ইউনূস এখন ভারতে যেতে চান, ভারতে গিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক করতে চান নরেন্দ্র মোদীর সাথে। এর জন্য আবার সেই লবিস্ট ফার্ম। এর আগে ওই যে 2018 সালে তিনি পুরস্কারটা পেয়েছিলেন, এর আগে 2011 বা ওই সময় মনমোহন সিং এর সাথে যার সম্পর্ক ছিল, এই পুরো বিষয়গুলোতে একটা ব্রিটিশ ভিত্তিক লবিস্ট ফার্ম তাকে খুব সহায়তা করেছিল, এবং সেখানে কিছু ভারতীয় কাজ করেন, এবং সেই লবিস্ট ফার্মটার ভারতের প্রশাসনের সাথে খুব ভালো সম্পর্ক। সুতরাং এইবার সেই পুরনো ফার্ম, সেই লবিস্ট ফার্মকেই আবার ডক্টর ইউনূস ভাড়া করেছেন। এবার $1,88,000 সমমানের মুদ্রা এই লবিস্ট ফার্মকে দেওয়া হয়েছে। এর আগের দুটো যে লবিস্ট ফার্ম বললাম, একটা ফ্রান্সের জন্য, একটা ট্রাম্পের জন্য, সেখানেও কয়েকশো কোটি টাকার মূল্যের মানে বাজেট বরাদ্দ করা হয়েছে বলে শোনা যায়। এখন এই 1,88,000 এটা খুব বেশি টাকা না, কারণ তাদের সম্পর্কটা পুরনো। দিয়েছে যে ডক্টর ইউনূস এই লবিস্ট ফার্মকে অনুরোধ করেছে তারা যেন নরেন্দ্র মোদীর সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক এবং একটা ফটো সেশনের ব্যবস্থা করে দেওয়া যায়। দেখা যাক লবিস্ট ফার্ম কি করে। কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে এই যে লবিস্ট ফার্মের পেছনে জলের মতো টাকা খরচ করা হচ্ছে, এই টাকাগুলো কার? এটা কি ইউনূস সেন্টারের? এটা কি ডক্টর ইউনূসের ব্যক্তিগত, নাকি বাংলাদেশের, নাকি বাংলাদেশ সরকারের টাকা, বাংলাদেশের জনগণের টাকা? সেই কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মধ্যে আমরা জানলাম যে সরকারি টাকার মাধ্যমে এইসব লবিস্ট ফার্মকে দেওয়া, মানে এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারি জনগণের টাকার অপচয় করে এই লবিস্ট ফার্মের মাধ্যমে ব্যক্তিগত ধান্দা পূরণের অপচেষ্টা করে যাচ্ছেন
ডক্টর ইউনূস। এখন দেখা যাক লবিস্ট ফার্ম তার সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের মিটিং করাতে পারে কিনা, তার সাথে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক এবং সেলফি ফটো সেশন আয়োজন করতে পারে কিনা, এবং ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং ফটো সেশন করতে পারে কিনা, নাকি এটিও তার অন্যান্য বিদেশ। এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু লবিস্ট ফার্মকে টাকা দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট তিনি পাননি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি বুঝলাম না ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরের পেছনে এরকম শনির দশা কাটে না কেন, এবং এই যে গয়রত একটা নেমে আসছে, উনি যেখানেই যান এখানে আমাদের দেশের একটা সমস্যা তৈরি হয়। উনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়ায় আমাদের দেশের এই কিছু জঙ্গি টঙ্গি বইলা কিছু জঙ্গি সেখানে আটক হয়ে গেল, এদেরকে দেশেও ফেরত পাঠানো হলো। আমেরিকা গেলেন, শেকল বাইন্ধা আমেরিকান লোকজন দেশে ফেরত পাঠায় দিল। উনি কাতারে গেলেন, কাতার এক জুলাই যোদ্ধা জেলের মধ্যে মরে গেল, তিনি ওই জুলাই যোদ্ধা সব ছাড়াই আনতে পারলেন না। মানে যেখানেই যান একটা জিন কোথায় গর্দিশ এসা নাজিল হয়। এবারের গর্দিশটা আরো সাংঘাতিক। যে একটা ফাওয়ের অনুষ্ঠানে গেছেন ইটালিতে। এবার ইটালির একটা খবর, এই খবরটা এসছে চ্যানেল 24-এ। তিনি যে বলেছেন যে এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত দক্ষ শ্রমিক প্রস্তুত রাখতে হবে। তা আমি বলি কি, উনি ওই যে গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছেন না, আদম ব্যবসার লাইসেন্স, তো ওই আদম ব্যবসার লাইসেন্সটা তো সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ভেবেই নিয়েছেন। উনি এখন যারা আছেন তাদের জন্য উনি কি করবেন এইটা না একটু দেখতাম। এটা দেখতে তো মন খুব চায় যে আমার এই প্রধান উপদেষ্টা, উনি এত দূর রাষ্ট্রে এতগুলো পয়সা খরচ করে গেছেন, উনি নিজে একজন প্রধান উপদেষ্টা, একটা দেশের সরকার প্রধান, গেছেন আরেক মেয়রের সাথে তার অফিসে দেখা করতে, কি এমন পাইলাম আমরা ওখান থেকে বুঝলাম না। তারপরে এখন বাংলাদেশের কাছ থেকে উনি সুখ দুঃখের কথা শুই না, তিনি নিজে দুঃখের খবরটা দিলেন যে ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করছে। এই অবৈধদের জন্য আমার সরকারের কোনো কূটনৈতিক পলিসি বার্গেনিং কোন সুযোগ নাই, কিছু করবেন না, এটা আমরা জানবো না, আমাদের জানার রাইট নেই। এই জন্যই বললাম যে উনি এখন পর্যন্ত যে এই যে 14 দেশে 15টা ট্যুর করলেন, আমরা কি পেলাম এই লোকটার কাছ থেকে? তো ধরেন নিন্দুকেরা কি বলে যে ওনার যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদটা হলো বেরু পার্টি। তারা বেরু পার্টি মানে বেড়াতে পছন্দ করেন। তারা ম্যাক্সিমামই মানে তার উপদেষ্টাদের মধ্যে লোকজন, তার নিরাপত্তা উপদেষ্টা, তার সংবিধান সংস্কার কমিশনের ভাইস প্রেসিডেন্ট, তারা সব আমেরিকান পার্টি। আরো আছে কয়েকজন, আরো আছে ভদ্রলোক আছে, ভদ্রলোকেতে আমার কোনো সন্দেহ নেই। এই বেরু পার্টিরা তাকে কি বুদ্ধি দেয়, কেমনি বুদ্ধি দেয়, মাঝে মধ্যে শোনা যায় ফিসির যে ওনার পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওনাদের আবার কারো মিল ঝিল হচ্ছে না। তো তারা কোন পরিস্থিতি চালায়, উনি যেদিকে জানেন একটা প্যাস লাগে আসে। উনি যে চায়না গেলেন, চায়না থেকে আমরা কি পাইলাম, মানে এই যাবৎকালে এই 14টা ট্যুরে আমরা কোনটা দিয়ে কি উদ্ধার করতে পারলাম এই দেশে, আমি এইটা এখন পর্যন্ত হিসাব মিলাতে পারি না। এবং আমাদের কূটনৈতিক প্রতিবেদক যারা আছেন, কূটনৈতিক এক্সপার্ট, একমাত্র জানেন হচ্ছে ওনার প্রেস উইং এর প্রধান শফিক সাহেব। ওনারা জিজ্ঞেস করলে দেখবেন যে উনি মানে ওই আলাউল পদ্মাবতী কাব্য লেখা ফেলবে এই 14 ট্যুরের কি কি সাফল্য, এগুলো বলতে গিয়া। কিন্তু আর কাউকে, আর একটা ট্যুরে যাওয়ার সময় ঢোল পিটায়, এই হয়েছে সেই হয়েছে, প্রফেসর ইউনূস এই সেই, ট্যুর থেকে আইসে ফুস, এরপরে যে গাড়ির ধোঁয়াটা কই যায়, মিলায় যায়, এটা আমরা কিছু জানতে পারি না, আমরা কিছু দেখতে পাই না। দৃশ্যমান শুধু এইটুকুই দেখতে পাই, মালয়েশিয়া প্যাস লাগছে, এদিক দিয়ে কাতারে প্যাস লাগছে, এদিক দিয়ে চায়নায় প্যাস লাগছে, এদিক দিয়ে চায়নার থেকে এক কথা কয় এই সেটা দিয়ে আবার এই 7 সিস্টারে প্যাচ লাগছে। এই ধরনের আজগুবি সব কাণ্ড কারখানার ট্যুর হচ্ছে। এবার ইটালিতেও আমি জানি না প্রবাসী যারা দেখা করেছেন তারা কোন ক্যাটাগরিতে তাদেরকে চুজ করা হয়েছে। তবে নিশ্চয়ই প্রবাসী তো ওখানে আরো কমিউনিটি আছেন, কান্নার সুর না শুনতে পেলেই হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।